আসসালামু আলাইকুম। আমরা আজ করব এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচের জন্য বাংলা প্রথম পত্রের একটি ফ্রি ক্লাস নিয়ে আমরা চলে আসলাম। আমাদের সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন। আমরা দেখেন বলতেছিলাম যে অপরিচিত গল্প, ঠিক আছে, আমি এখন শুনতে পাচ্ছি। অপরিচিত গল্পটি প্রথম প্রকাশিত হয় কোথায়? মাসিক সবুজ পত্র পত্রিকায়। এটি আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এমসিকিউতে এটা আমাদের আসে। তো অপরিচিত গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? যদি আমাদের প্রশ্ন করা হয় তাহলে অ্যান্সার হবে মাসিক সবুজ পত্র পত্রিকায়, ঠিক আছে। তো আমাদের এটা প্রথম গ্রন্থভুক্ত হয় হচ্ছে রবীন্দ্র গল্পের সংকলন গল্প শতকে, এবং পরে সেটা গল্পগুচ্ছ তৃতীয় খণ্ডে আমাদের হচ্ছে এটা গ্রন্থভুক্ত হয়ে থাকে। অপরিচিত গল্পে অপরিচিতা বিশেষণের আড়ালে যে বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী নারীর কাহিনী বর্ণিত হয়েছে তার নাম কল্যাণী। অর্থাৎ এই গল্পে আমরা একজন নায়িকাকে পাবো আর একজন মূর্খ নায়ককে পাবো, ঠিক আছে, মানে কি বলবো, মাকাল ফল নায়ক, ঠিক আছে। ওই নায়কের নাম দেখবো যে অনুপম, আর যে নায়িকা সে নায়িকার নাম দেখবো হচ্ছে কল্যাণী, ঠিক আছে। তো এই কল্যাণী এবং অনুপম নিয়ে আমাদের আজকের ক্লাস, ঠিক আছে। আমরা এই গল্পের শেষে অনুপম এবং কল্যাণীর বিবাহ না হয়ে থাকলেও আমরা আমাদের ক্লাসে তাদের বিবাহ দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা আসেন, অমানবিক যৌতুক প্রথার নির্মম বলি হয়েছে এমন নারীদের গল্প ইতপূর্বে রচনা করেছিলেন রবীন্দ্রনাথ। তো দেখেন রবীন্দ্রনাথ এর আগেও অনেক গল্পে যৌতুক প্রথা নিয়ে অনেক কিছু বলেছেন, কিন্তু এই গল্পে যৌতুক প্রথাকে এমন ভাবে তুলে ধরেছেন, দেখেন আমরা যদি গল্পটা পড়ি তাইলেই বুঝতে পারবো, ঠিক আছে। কিন্তু এই গল্পে প্রথম যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথকতা শোনালেন তিনি। অর্থাৎ এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই নারী এবং স্বয়ং তার পিতা অর্থাৎ তার যে পরিবার তারা যৌতুক প্রথার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিলেন। এই গল্পে পিতা শম্ভুনাথ সেন এবং কন্যা কল্যাণীর স্বতন্ত্র ভিক্ষা ও আচরণে সমাজে গেড়ে বসা ঘৃণ্য যৌতুক প্রথা প্রতিরোধের সম্মুখীন হয়েছে। পিতার বলিষ্ঠ প্রতিরোধ এবং কন্যা কল্যাণীর দেশ চেতনায় ঋদ্ধ ব্যক্তিত্বের জাগরণ ও তার অভিব্যক্তিতে গল্পটি সার্থক। অর্থাৎ আমরা দেখতে পাই যে তার পিতা হচ্ছে এই বিবাহটি ক্যান্সেল করে দেয় এবং কন্যা দেখা যায় যে সেটা মেনে নিয়ে সে দেশের জন্য কাজ করা শুরু করে। হ্যাঁ, অপরিচিত গল্প উত্তম পুরুষের জমানিতে লেখার গল্প, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অপরিচিত গল্প কোন পুরুষের জমানিতে লেখা গল্প? এই অপরিচিত গল্প কোন পুরুষের জমানিতে লেখা গল্প, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, ঠিক আছে। এই এমসিকিউটা আমাদের দাগায় রাখবেন। ওকে, উপন্যাস নিয়েও ক্লাস হবে, কোনো সমস্যা নেই, উপন্যাস নিয়েও ক্লাস হবে। আমাদের বাংলা ফার্স্ট পেপার ফুল ফ্রিতেই শেষ হবে। আমাদের জাস্ট একটাই পেপার, বাংলা সেকেন্ড পেপার, ওইটা জাস্ট আমাদের হচ্ছে একটা কোর্সের মাধ্যমে, অর্থাৎ কোর্স ফিও একদম কম, 105 টাকা, ঠিক আছে। আচ্ছা দেখেন গল্পের কথক অনুপম 20 শতকের দ্বিতীয় দশকের যুদ্ধ সংলগ্ন সময়ের সেই বাঙালি যুবক, যে বিশ্ববিদ্যালয়ের উচ্চতর উপাধি অর্জন করেও ব্যক্তিতরহিত পরিবারতন্ত্রের কাছে অসহায় পুতুল মাত্র। অর্থাৎ একটা পরিবার তাকে যা বলে শুধুমাত্র সে সেই কথাটাই শোনে। সে একটা কাপুরুষ, সে পরিবারতন্ত্রের মধ্যে সীমাবদ্ধ রয়ে গিয়েছে, তার কথা বলার কোনো সাহস নেই। তাকে দেখলে আজও মনে হয় সে যেন মায়ের কোল সংলগ্ন শিশু মাত্র। অর্থাৎ মায়ের কোলে শিশু যেমন মা যা বলে শিশু তাই শুনে, সে এখনো ঠিক সেই রকমই। তারই বিয়ে উপলক্ষে যৌতুক নিয়ে নারীর চরম অবমাননাকালে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি গল্পটির শীর্ষ মুহূর্ত। অর্থাৎ দেখা যায় যে শম্ভুনাথ সেন তাদেরকে বরপক্ষকে খাওয়ায় দাওয়ায় বলে এই বিয়ে আর হবে না, আপনারা এখন আসতে পারেন, ঠিক আছে। তো এই যে যাওয়ার যে মুহূর্তটা, এই মুহূর্তটাই এই গল্পের একটা চরম মুহূর্ত, শীর্ষ মুহূর্ত, ঠিক আছে। এটাই আমাদের কাছে কি মেইন কাহিনী, যে ওইখানে যে কেন তাদেরকে চলে আসতে হলো, কি করেছিল তারা, কি কারণে এই বিয়ে ভেঙে গেল। অনুপম নিজের গল্প বলতে গিয়ে ব্যঙ্গার্থে জানিয়ে দিয়েছে সেই অঘটন সংঘটনের কথাটি। বিয়ের লগ্ন
যখন প্রস্তুত তখন কন্যার লগ্নভ্রষ্ট হওয়ার লৌকিকতাকে অগ্রাহ্য করে শম্ভুনাথ সেনের নির্বিকার অথচ বলিষ্ঠ প্রত্যাখ্যান নতুন এক সময়ের আশু আবির্ভাবকেই সংকেতবহ করে তুলেছে। অর্থাৎ দেখা যায় যে বিয়ের লগ্ন, বিয়ের আপনারা যারা হিন্দু আছেন তারা জানেন যে বিয়ের একটা লগ্ন থাকে, যে লগ্নেই মেয়েদেরকে বিবাহ দিতে হয়, নয়তো সেই মেয়ে লগ্নভ্রষ্ট হয়ে যায়। তো এই লগ্নে যদি বিবাহ না দেওয়া হয় তাহলে সেই মেয়েকে, যারা সনাতন ধর্মের আছেন তারা জানেন, যারা মুসলমান আছেন তাদেরও অনেকেই জানেন হয়তো, বা তাদের যদি হিন্দু ফ্রেন্ড থাকে জানার কথা, যে সেই লগ্ন যদি পেরিয়ে যায়, বিয়ে যদি না হয় ওই লগ্নের মধ্যে, তাহলে ওই মেয়েকে বলা হয় লগ্নভ্রষ্ট মেয়ে। তো এই লগ্নভ্রষ্ট হওয়ার, লগ্নভ্রষ্ট হলে সমাজ তাকে একটু অন্য চোখে দেখে, আর চোখে দেখে, ঠিক আছে। তো এই যে আর চোখে দেখা, এই আর চোখে দেখার, সমাজ যে তাকে আর চোখে দেখবে, তার মেয়েকে আর চোখে দেখবে, এই বিষয়টা ভেবেও তিনি কি করেছেন, তিনি বিবাহটাকে প্রত্যাখ্যান করে দিয়েছেন বা বাতিল করে দিয়েছেন, ঠিক আছে, শম্ভুনাথ সেন। কেননা তিনি যৌতুকের কাছে হেরে যাননি, তিনি তার মেয়েকে মানে একটা ভালো পরিবারে দিতে চেয়েছিলেন, তার জন্য তার মেয়ের জন্য সবকিছুর ব্যবস্থা করে রেখেছিলেন। বাট দেখা গেছে যে অনুপমের পরিবার সেই ব্যবস্থাকে গ্রহণ করতে পারেনি, ঠিক আছে। এরপর আসেন, কর্মীর ভূমিকায় বলিষ্ঠ ব্যক্তিত্বের জাগরণের মধ্য দিয়ে গল্পের শেষাংশে কল্যাণের শুচিশুভ্র আত্মপ্রকাশ ও ভবিষ্যতে নতুন নারীর আগমনের ইঙ্গিতে পরিসমাপ্ত। অর্থাৎ দেখা গেছে যে এই কল্যাণী, হ্যাঁ, শেষ মুহূর্তে গিয়ে দেখা যায় দেশের কাজেই বলিষ্ঠ থাকে। অনুপম তার ভুল বুঝতে পেরে আবার কল্যাণীর বাবার কাছে যায়, কিন্তু কল্যাণীর বাবা মেনে নিলেও দেখা যায় যে কল্যাণী আর মানে না, কল্যাণী আর তাকে বিবাহ করতে চায় না। তো অনুপম আজীবন ওই কল্যাণীর পাশেই থাকতে চায়, তার সাথে ওই কল্যাণীর সাথে দেশ সেবায় সেও নিয়োজিত থাকতে চায়, ঠিক আছে। অপরিচিতা মনস্তাপে ভেঙে পড়া এক ব্যক্তিত্বহীন যুবকের স্বীকারোক্তির গল্প, তার পাপ স্থাপনের অকপট কথামালা। অর্থাৎ এই গল্পে অনুপম যে এক ব্যক্তিত্বহীন, সেটা সে নিজের মুখেই স্বীকার করেছে। হ্যাঁ, তো এই স্বীকারোক্তির গল্পটা সে আমাদের মাঝে তুলে ধরেছে। অনুপমের আত্মবিবৃতির সূত্র ধরেই গল্পের নারী কল্যাণে অসাম্মানা হয়ে উঠেছে। গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ যেমন ঘটেছে, তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে। হ্যাঁ, মানে আমাদের দেখা গেছে যে এই যে পুরুষতন্ত্রের যে অমানবিকতা, অর্থাৎ তারা নারীদের থেকে যে যৌতুক নেয়, যৌতুক প্রথা, এর বিরুদ্ধে যেমন আমাদের এই গল্পটা দাঁড়িয়েছে, তেমন একটা পুরুষের যে সকল দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আমাদের এখানে ফুটে উঠেছে, যে একজন নারীর প্রতি যে একটা পুরুষের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই। এই গল্পটি কিন্তু একটা রোমান্টিক একটা গল্প। হ্যাঁ, আমরা এখন এই গল্প পড়া শুরু করব। তো তার আগে বলে নেই, আমাদের এখানে একটা ছবি চলে আসছে। এই ছবিটা আমি অনেকদিন ধরেই পোস্ট করি, আপনারা আশা করি দেখছেন, যে এইচএসসি 26 এবং 27 ব্যাচের আমাদের দুইটি কোর্স। আমাদের এইখানে যে 27 ব্যাচের যে আইসিটি কোর্সটা, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য এই আইসিটি কোর্সটা 105 টাকা রাখা হয়েছে। আমাদের এই আইসিটি কোর্স কিন্তু আবার বেড়ে 500 টাকা হয়ে যাবে। আর বাংলা সেকেন্ড পেপার কোর্স আজীবনই আমাদের 105 টাকায় থাকবে, এটা আমরা চেঞ্জ করবো না কখনো। হ্যাঁ, বাংলা সেকেন্ড পেপার কোর্স ফি হচ্ছে 105 টাকা, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চান, আমাদের নিচে দেখেন একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, চাইলে ভর্তি হয়ে নিতে পারেন। এরপর আসেন, আমাদের আজকে মূল রচনায় যাচ্ছি, ঠিক আছে। আজকের যে গল্প, সেই গল্প আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তো দেখেন, আজ আমার বয়স 27 মাত্র। তাহলে অনুপমের বয়স, হ্যাঁ, এই গল্প কথক যিনি, তার নাম হচ্ছে অনুপম, ঠিক আছে। তো আজ আমার বয়স কত, 27 মাত্র। তাহলে তার বয়স কত, তার বয়স এখন হচ্ছে 27। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসেবে, অর্থাৎ এই জীবনটা কোনো দিক দিয়েই বড় না, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। এই জীবনের একটা মূল্য আছে না? আমরা চাইলে পরীক্ষায় খারাপ করলে কি জীবনটা দিয়ে দিতে পারি? আমরা জীবনে কোনো কিছুতে ব্যর্থ হলে কি আমরা জীবনটা দিয়ে দিতে পারি? না, আমাদের জীবনের একটা বিশেষ মূল্য আছে, বিশেষ লক্ষ্য আছে, সেই লক্ষ্যগুলোকে পূরণ করতে হবে। এখন দেখা গেল আমাদের কোনো কারণে এইচএসসি খারাপ হয়ে গেল, আমরা কি জীবন দিয়ে দিব? না। আমাদের কোনো কারণে অ্যাডমিশন হইলো না, কোথাও চান্স হইলো না, আমরা কি জীবন দিয়ে দিব? না। আমাদের অনেকগুলা টার্গেট আছে, আমরা অনেক জায়গায় যেতে পারবো। হ্যাঁ, যে আমার একটা জায়গায় হয়নি তাই বলে যে আমাদের জীবন দিয়ে দিতে হবে, হ্যাঁ, একটা কিছু হয়নি বলে আমাদের জীবন দিয়ে দিতে হবে, তা কিন্তু না। আমাদের যত সফল ব্যক্তিরা আছে,
মার্ক জাকারবার্গ থেকে শুরু করে যত সফল ব্যক্তিরা আছে, দেখা যায় তারা কিন্তু অত পড়াশোনাও জানতো না। তাহলে আমাদের জীবন দেওয়ার কিন্তু কোনো মানেই নেই। বড় বড় ব্যক্তিত্বরা যারা ব্যক্তি মানুষ হয়েছে, বড় হয়েছে, তাদের অনেকেই কিন্তু পড়াশোনা জানে না। তাহলে তারা কি বড় হইতে পারে নাই? তাদের লক্ষ্যে কি তারা পৌঁছাইতে পারে নাই? লক্ষ্য রাখতে হবে, পৌঁছাতে হবে আমাদের যে কোনো ভাবে, ঠিক আছে? দেখেন, ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল, এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। অর্থাৎ ইহা সেই ফুলের মতো, অর্থাৎ দেখবেন ওই যে যারা প্রথম প্রথম নতুন নতুন পড়ে না, তো তাদের ওই যে হয় একজনের দেখলে পরে এই যে ফুলের মতো মনে হয় তারে, ঠিক আছে? যেমন ওই ফুলের উপরে ভ্রমর এসে পড়লো, তেমনই তার মনে ওই যে, ঠিক আছে, তার ফেরেশতাকে দেখতে পাই। এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে কিসের মতো? ফলের মতো গুটি ধরিয়া উঠে আছে, অর্থাৎ আস্তে আস্তে যেন বড় হচ্ছে। সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখিব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ ছোট জিনিসকে, আমরা অনেকেই ছোটকে ছোট করে দেখা শুরু করছি। এবং এই ইতিহাসটুকু আমি একটু বলি। এখানে একটা ইতিহাসের কথা বলা হয়েছে, অনুপমের ইতিহাস। এই ইতিহাসটা আকার একটু ছোট, সে ছোট করেই লিখতেছে। তবে এই ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না, এই লাইনটা খুব মর্ম আছে আমাদের জীবনে, এর একটা মর্ম আছে। ছোটকে যারা সামান্য বলিয়া ভুল করেন না, তাহারা ইহার রস বুঝিবেন। অর্থাৎ ছোটকে যারা গুরুত্ব দিতে জানে, তারাই একমাত্র রস বুঝবে। আর যারা ছোটকে গুরুত্ব দিতে জানে না, তারা এর রস বুঝবে না। আমি এই কথাটা কেন বললাম? দেখা যায় যে এখনকার দিনে যে সকল স্টুডেন্টরা আছে, তারা ছোট কি শুধুমাত্র একটা ইতিহাসই হইতে পারে? ছোট কি শুধু একটা গল্পই হইতে পারে? না, ছোট কিন্তু অনেক কিছুই হইতে পারে। আমরা অনেক কিছুকেই ছোট করে দেখি। এই যে ছোটকে ছোট করে দেখলে পরেই তার রস খুঁজে পাবেন না। যখনই ছোটকে একটু বড়ভাবে দেখা শুরু করবেন, আপনি একটা মানবিক চোখ দিয়ে দেখা শুরু করবেন, তখনই ওর মধ্যেকার একটা রস খুঁজে পাবেন। তো আমি কিছুদিন যাবত কিছু স্টুডেন্টসের পর্যবেক্ষণ করেছি। সেখানে আমি দেখতে পেয়েছি তারা কিছু জিনিসকে ছোট করে দেখা শুরু করছে। এই জিনিসটা আমাদের মধ্যে নিয়ে আসা যাবে না। আমি কিন্তু একমাত্র গল্প বাড়াবো তা না, জীবনও পরিবর্তন করানো আমারও দায়িত্ব, তাই না? কারণ আপনি ভুল পথে গেলে সেই ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্বটাও কিন্তু আমার। তো আমি দেখতেছি বর্তমান যুগে কিছু কিছু স্টুডেন্টস, সবাই না, আমি সবার কথা বলিও না, কেননা কিছু কিছু স্টুডেন্টসকে আমি লক্ষ্য করি যে তারা কাউকে কাউকে ছোট করে দেখা শুরু করছে। বিশেষ করে অনলাইনে এই বিষয়টা বেশি, যে অনলাইনে দেখা যায় যে একজন শিক্ষক তার শিক্ষা গুরুর সমান। সে যে রকমের শিক্ষকই হোক না কেন, তার থেকে যদি সে 1 বছরেরও বড় হয়, আমার মনে হয় সে শিক্ষক। তার থেকে যদি আপনি শিখে থাকেন, যার থেকে শিখবেন সেই তো আপনার শিক্ষক। ছোট মানুষের থেকে শিখলেও সেও আপনার শিক্ষক। আপনি যদি 5 বছরের একজন শিশুর থেকেও কিছু শেখেন, সেও আপনার শিক্ষক, এবং তাকেও আপনাকে সম্মান করতে হবে। একজন 5 বছরের ছেলে আপনাকে কোরআন পড়ায়, ধরেন সাপোজ, পড়াইতেই পারে। 7 বছরের ছেলে কোরআনের হাফেজ, পড়াইতেই পারে আপনাকে। তার থেকে শিখতেছেন, সে আপনার শিক্ষক, তাকে আপনার সম্মান করতে হবে, ঠিক আছে? তো এই সম্মানের জায়গাটা আমি দেখতেছি যে অনলাইনে খুব কমে গেছে, ঠিক আছে? শুধু যে অল্প কিছু স্টুডেন্টসের কারণে দেখা যায় যে প্রত্যেকটা স্টুডেন্টসকে আমরা খারাপ ভাবা শুরু করতেছি। আসলে প্রত্যেকটা স্টুডেন্টস খারাপ না, কিছু স্টুডেন্টসের ব্যবহার এরকম হয়ে গেছে। কেন হয়েছে আমরা বুঝতে পারতেছি না। তবে এর একটা প্রতিকার এবং প্রতিরোধ হওয়া প্রয়োজন, ঠিক আছে? আসেন এরপরের পৃষ্ঠায় যাই। কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাই আছি। অর্থাৎ কলেজ পর্যন্ত যত পরীক্ষা আছে, দেখবেন বোর্ড পরীক্ষা কিন্তু আমাদের কলেজ পর্যন্তই থাকে। তাহলে যত পরীক্ষা আছে সব পরীক্ষা আমি চুকাই আছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করিয়া বিদ্রুপ করিবার সুযোগ পাইয়াছিলেন। অর্থাৎ এই অনুপমকে কি বলে একটা ফুলের সাথে তুলনা করছে। সেই ফুলটার নাম কি? ফুলটার নাম হচ্ছে শিমুল ফুল, ঠিক আছে? আর একটা ফলের সাথে তুলনা করছে, সেই ফলের নাম হচ্ছে মাকাল ফল। বাইরে দেখতে ভালো হলেও ভিতরে কিন্তু ফাঁপা, ঠিক আছে? এইরকমের একটা ফলের সাথে তাকে তুলনা করছে। তো এইরকম করে তুলনা করে তাকে আসলে বিদ্রুপ করছে, হাসি ঠাট্টা করছে, মজা করছে। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া এ কথা ভাবিয়াছি, যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরূপ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রুপ আবার যেন অমন করিয়াই প্রকাশ পায়। অর্থাৎ এই যে পণ্ডিত মশাইরা যে মজা করতো, এখন সেই মজাটাকে তারা মিস করে। আমরা অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্টের সাথে মজা করি, অনেক রকমের কথা বলি, এই জিনিসগুলো ধরা যাবে না। কেন?
কেননা এইগুলো এখন আমরা মজা করে বলতেছি, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু একটা সময় আসবে যখন এই মজাগুলোকেই আপনারা মিস করা শুরু করবেন। অলরেডি হয়তো অনেকে করতেছেন, যারা এখন স্কুল থেকে কলেজে উঠছেন, আলাদা কলেজ হয়েছে, দেখবেন স্কুলের স্যারদের যে মজাগুলো ছিল সেই মজাগুলোকে এখন মিস করেন। এখন আবার কলেজ থেকে যখন একটা ভার্সিটিতে যাবেন, একটা জায়গায় চলে যাবেন, তখন দেখা যাবে যে এই কলেজের মজাগুলোকে আবার মিস করবেন। ঠিক আছে, এইভাবে আমাদের দিন যায়। আসেন, আমার পিতা এককালে গরিব ছিলেন, ও কালেতে করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন। তাইলে ওই অনুপমের বাবা কি করছে, এককালে কেমন ছিল? গরিব ছিল। কি করতেন? ওকালতি করতেন। অর্থাৎ তার বাবা কি ছিল? উকিল ছিল। অনুপমের বাবা কি ছিল? উকিল ছিল। এটা কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে? ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। অর্থাৎ ভোগ করিবার সময় পান নাই কেন? মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। অর্থাৎ সে শুধুমাত্র টাকা রোজগার করেই গেছে, এই টাকাটাকে ভোগ করতে পারেন নাই। তার আগেই তিনি কি উপরে চলে গেছেন, মারা গেছেন, ইন্তেকাল করেছেন। ঠিক আছে, আমার তখন বয়স অল্প, অনুপমের বয়স তখন কি অল্প, ছোট। মার হাতেই আমি মানুষ। মা, তাহলে কার হাতে মানুষ? এটা আমরা অনেকে ভুল করি। হ্যাঁ, কার হাতেই অনুপম মানুষ, এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি। অনেকেই লেখা আসি মামার হাতে। মামার হাতে না, মামা তার অভিভাবক ছিলেন, কিন্তু মার হাতেই সে মানুষ হয়েছে। মানুষ কার হাতে হয়? একটা ছেলে মেয়ে কার হাতে মানুষ হয়? মায়ের হাতে হয়। এই জিনিসটা এখন আপনাদের কাছে ভালো না লাগলেও এই প্রশ্নের উত্তর আপনারাই ভুল করে আসেন। ঠিক আছে, মার হাতেই আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে। মা কেমন ঘরের মেয়ে? মা গরিবের ঘরের মেয়ে। তাই আমরা যে ধনী এ কথা তিনিও বলেন না, আমাকেও ভুলতে দেন না। অর্থাৎ কেউ যদি গরিব থেকে হঠাৎ বড় লোক হয়, তার যেমন একটা চলাফেরা হয়ে যায়, এই চলাফেরা দেখে সে নিজেও বোঝে না যে সে আগে গরিব ছিল, এবং তার ছেলে মেয়েদেরও বুঝতে দেয় না যে তারা আগে গরিব ছিল। ঠিক আছে, ওই কথাটাই বলছে। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরাপুরি বয়সই হইল না। অর্থাৎ শিশুকাল থেকে এক কোলে থেকে আরেক কোলে, মানে সে মায়ের অবাধ্যতা হয় নাই, মামার অবাধ্যতা হয় নাই, কোনো গুরুজনের অবাধ্যতা হয় নাই। ফলে সে এখনো যেন ওই ছোটই আছে, ওই শিশুই আছে, সে যেন এখনো বড় হয়ে ওঠেনি। ঠিক আছে, আচ্ছা এবার বলেন যে অনুপমের মা কেমন ঘরের মেয়ে, এই প্রশ্নের অ্যান্সার করেন। এই প্রশ্নের অ্যান্সার করেন, অনুপমের মা কেমন ঘরের মেয়ে। আমাদের পেজে অনেকদিন ক্লাস নেওয়া নাই, হ্যাঁ, ফ্রি ক্লাস আমরা অনেকদিনই নেই না। ফলে দেখা গেছে যে আমাদের পেজ থেকে স্টুডেন্টস অনেকটাই কমে গেছে। আমরা আবার স্টুডেন্টসের ব্যবস্থা করে ফেলবো, সমস্যা নেই। হ্যাঁ, দেখা গেছে আমরা লোগো চেঞ্জ করছি, আমাদের নামটা চেঞ্জ করছি। হ্যাঁ, অনেকে আসলে আমাদের পেজটাকে এখন চিনতে পারতেছে না, এমনটা হয়ে গেছে। আমরা কিন্তু লোগো, নাম অনেক কিছু চেঞ্জ করছি, 2বার চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, যার কারণে অনেকের মাঝেই একটা সন্দেহ থেকে গেছে যে এটা আসলে কার পেজ। ঠিক আছে, অনেকে আসলে বুঝতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? সবাই একটু এটার অ্যান্সার করে ফেলেন, আমি একটা অ্যান্সার দেখি। এটার অ্যান্সার কি হবে বলেন। ঠিক আছে, অনেকেই বলতেছে যে সামিরা স্বপ্না বলছে হচ্ছে গরিবের। হ্যাঁ, সামিরা স্বপ্না বললো গরিবের। আচ্ছা ঠিক আছে। নাজমা বিনতে হোসাইন বললো হচ্ছে খ নম্বর। ওকে ঠিক আছে। আর কেউ? ঠিক আছে, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গরিবের। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গরিবের, খ নম্বর। ঠিক আছে, আচ্ছা এরপর এটার অ্যান্সার করেন, অনুপম কার হাতে মানুষ। অনুপম কার হাতে মানুষ, এটার অ্যান্সার করেন। অনুপম কার হাতে মানুষ, এটার অ্যান্সার করেন। অনুপম কার হাতে মানুষ?
অনুপম কার হাতে মানুষ, এটার অ্যান্সার করেন সবাই। সবাই একটু দ্রুত এটার অ্যান্সার করে ফেলেন যে অনুপম কার হাতে মানুষ। ঠিক আছে, ওকে। তাহলে এটার অ্যান্সার কি হবে? গুড, অনুপম মার হাতে মানুষ। হ্যাঁ, অনুপম কার হাতে মানুষ? ক নম্বর আমাদের অ্যান্সার হবে অনুপম মায়ের হাতে মানুষ। ঠিক আছে, এরপর আসে আমরা আমাদের ইয়েতে চলে যাই। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। ঠিক আছে, আচ্ছা, আমার আসল অভিভাবক আমার মামা। এই যে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে অনুপমের আসল অভিভাবক কে? আসল অভিভাবক হচ্ছে অনুপমের মামা, কিন্তু অনুপম কার হাতে মানুষ? অনুপম মায়ের হাতে মানুষ। এই জিনিসটা আমরা ভুল করি। ঠিক আছে, তিনি আমার চেয়ে বড়জোর বছর 6 বড়, অর্থাৎ তার ওই অনুপমের মামার বয়স সর্বোচ্চ 6 বছরের বড় হবে। হ্যাঁ, অনুপমের মামা 6 বছরের বড় হবে, কিন্তু ফলগুর বাড়ির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। অর্থাৎ অনুপমের মামাই মূলত ওই অনুপমদের সংসারটা চালায়। ঠিক আছে, তাহাকে না খুঁড়িয়া এখনকার এক গন্ডুস রস পাইবার জন্যই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। অর্থাৎ অনুপমের কোনো চিন্তা নেই, টেনশন নেই, কারণ অনুপমের মামাই সবকিছু করে দেয়। ঠিক আছে, আচ্ছা, অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়? অ্যান্সার করেন। আর সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন। ঠিক আছে, সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন এবং বন্ধুদেরকে মেনশন করে দেন। ঠিক আছে, আপনারা ক্লাস শেয়ার করলে এবং বন্ধুদেরকে মেনশন করলে কিন্তু আমাদের ক্লাস নিতে ভালো লাগবে। নয়তো ক্লাসে যদি উপস্থিতি কমে যায় দিন, তাহলে আমাদের কিন্তু ক্লাস নিতেও কিন্তু ভালো লাগবে না, তাই না? যদিও আমরা আজকে শুরু করলাম, এর আগে আমাদের হচ্ছে 25 24, হ্যাঁ, এরা ক্লাস করছে আমাদের। এরপরে মাঝখানে অনেক দিন পরে আজকে আমরা আবার ক্লাস নিয়ে আসলাম, তাই না? লাইভ ক্লাস। তো এখন যদি আপনারা আবার শেয়ার না করেন, আপনারা যদি আবার মেনশন না করেন, সবাই জানবে কিভাবে? তাই না? সবাইকে জানাতে গেলে আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, তাই তো? তো এই কাজটা অবশ্যই আপনারাই করবেন, আপনাদের উপরেই দায়িত্ব দিলাম। তো আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধুদেরকে মেনশন করে দিবেন, প্রয়োজন আপনাদের যে সকল এডুকেশনাল গ্রুপ আছে সেইগুলোতে একটু শেয়ার করে দিবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে বলেন? গুড, ঘ নম্বর বলছে যে সামিরের স্বপ্ন বলছে ঘ নম্বর 6 বছরের বড়। গুড, তাহলে এটার অ্যান্সার কত হবে? আমাদের অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর 6 বছর। ঠিক আছে, আচ্ছা, কাকে দেখলে অন্নপূর্ণার, হ্যাঁ এটা অন্নপূর্ণার হবে। কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে? কার্তিক, অনুপম, হরিশ নাকি মামা? কাকে দেখলে মনে হবে বলেন তো? কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি মনে হবে বলেন? এইটার অ্যান্সার করেন। এইটার একটা অ্যান্সার করেন। কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি বলে মনে হবে? ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার কি হবে আমাদের? গুড, সামিনা স্বপ্নে অ্যান্সার করতেছে, ওই দ্রুত অ্যান্সার করে। হ্যাঁ, যে খ নম্বর অনুপমকে। আপনারা জাস্ট খ নম্বর লিখলেই হবে, বা এ বি সি ডি এভাবে বোঝালেও হবে। হ্যাঁ, আমার সমস্যা নাই, আমি সব রকমই বুঝতে পারবো। ঠিক আছে, ওকে, এরপর আসে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ নম্বর মামা। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? ঘ নম্বর মামা। আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে আমাদের এইচএসসি এর ক্লাস, এসএসসি ব্যাচের ক্লাস না। ঠিক আছে, এসএসসি এর ক্লাস রাত 9টায়, এসএসসির ক্লাস রাত 9টায়, এটা এইচএসসি এর ক্লাস। ওকে, কন্যার পিতামাত্রই স্বীকার করিবেন আমি সৎপাত্র। এই লাইনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কন্যার পিতামাত্রই কি স্বীকার করবে? আমি সৎপাত্র। কেন? তামাকটুকু পর্যন্ত খায় না, অর্থাৎ কি খায় না? তামাকটুকুও খায় না, অর্থাৎ সিগারেট, তারপরে বা যে ধূমপাই যে সকল জিনিস, মাদক, এই টাইপের কিছুই সে খায় না। ঠিক আছে, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্তই ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, লাইনটা দ্বারা কি বুঝাইছে?
দেখেন কেউ যদি তামাক খায় মানে খারাপ কিছু করে, হ্যাঁ, খারাপ দিকে আসক্ত থাকে, তারই তো ভালো মানুষ হওয়ার ঝঞ্ঝাট থাকে, তাই না? তাকেই তো বলবো ভালো হয়ে যাও, হ্যাঁ, এইগুলা ছেড়ে দাও, তাকেই তো বলবো। কিন্তু ও তো তামাকটুকুও খায় না, অন্য কিছু তো দূরের কথা, ঠিক আছে? তাহলে ওর মধ্যে কি ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট আছে? ঝঞ্ঝাট নাই। ফলে ও নিতান্তই কি ভালো মানুষ, ঠিক আছে? অনুপম নিতান্তই ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার কাছে আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অর্থাৎ সে মায়ের আদেশ মেনে চলতে পারে, বাট না মেনে চলার ক্ষমতা তার মধ্যে নাই। অন্তপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হয়ে আছি। অন্তপুরের শাসন মানে ভেতরকার শাসন, এই যে ঘরের ভেতরে যে শাসন, এই শাসনে চলার মতো করেই সে প্রস্তুত হয়েছে। যদি কোনো কন্যা স্বয়ম্বরা হন, অর্থাৎ প্রাপ্তবয়স্ক হন, তবে এই সুলক্ষণটি স্মরণ করিবেন। যদি কোনো কন্যা প্রাপ্তবয়স্ক হন, তাহলে অবশ্যই এই লক্ষণটা কি করবে? স্মরণ করিবে। কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন? কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন? এটা অ্যান্সার করেন। কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন? কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন? এটার অ্যান্সার করে ফেলেন। কন্যার পিতা মাত্রই কি স্বীকার করিবেন? ওকে, এটার অ্যান্সার অনেকে বললো ঘ নম্বর। গুড, সামিনা স্বপ্ন বলছে ঘ নম্বর। কন্যার পিতা মাত্র কি স্বীকার করিবেন? গল্পকথক একজন সৎ পাত্র, তাই না? গল্পকথক একজন কি সৎ পাত্র। ওকে। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? ধূমপানের অভ্যাস না থাকায়, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে, মন্দ লোকদের সাথে না মেশায়, ভালো বংশে জন্মগ্রহণ করায়। অ্যান্সার করেন। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? আমাদের এসএসসির ক্লাস রাত 9টায়, ঠিক আছে? আমাদের এসএসসির ক্লাস আজ রাত 9টায়। আমাদের এখন চলতেছে এইচএসসি এর ক্লাস। ঠিক আছে। অনুপম নিতান্তই ভালো মানুষ কেন? তাহলে এটার অ্যান্সার কি হবে আমরা বলে দিব। ওকে, দেখি কে অ্যান্সার করলো। ঠিক আছে, অনুপম নিতান্তই ভালো মানুষ। ওকে, গুড। খ নম্বর অ্যান্সার, তাই না? ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নেই বলে। তাহলে অ্যান্সার কি? খ নম্বর, ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে। ওকে, এরপর আসেন। অনেক বড় ঘর হইতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, মানে সেই হচ্ছে সবকিছু ঠিক করে অনুপম কি করবে আর কি না করবে, ঠিক আছে? অর্থাৎ অনুপম যেটা করবে সেটাও ঠিক করে ওর মামা, যেটা করবে না সেটাও ঠিক করে দেয় কে? ওর মামা, ঠিক আছে? বিবাহ সম্বন্ধে তার একা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়, মানে বড় লোকের মেয়ে তার পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অর্থাৎ যে মেয়ে আসবে সে মাথা নিচু করে আসবে, ঠিক আছে? অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত। অর্থাৎ সে চায় যে যেই মেয়ে আসবে সে মাথা নিচু করে আসবে, বাট অনেক টাকা নিয়ে আসবে। তার টাকার প্রতি আসক্তি আছে, কিন্তু ধনীর কন্যা চান না তিনি বড় লোকের মেয়ে পছন্দ করেন না, ঠিক আছে? তিনি এমন বেয়াই চান যার টাকা নাই, অথচ যে টাকা দিতে কসুর করিবে না। অর্থাৎ তিনি এমন একটা বেয়াই চাচ্ছেন, মানে অনুপমের শ্বশুর চাচ্ছেন, যাতে যাতে যে যার টাকা নাই, অর্থাৎ টাকা তেমন নাই, তবে সে টাকা দিতে কসুর করবে না বা কৃপণতা করবে না। অর্থাৎ তার যতটুকু আছে ততটুকুই সে ঢেলে দিবে, ঠিক আছে? যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকায় তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অর্থাৎ শোষণ করবে, তবে বাধা হুকায় যদি তামাক দেয়, অর্থাৎ তামাক দিয়ে বলে খাও, তাহলে সেই জিনিসটাও নালিশ করা যাবে না, এমন একটা মেয়ে তার চলবে। অর্থাৎ তার ওই মেয়ের উপরে সে শোষণ করবে, অত্যাচার করবে, কিন্তু এর পরিবর্তে ওই মেয়ে কোনো নালিশ করতে পারবে না, এমন একটা মেয়ে তিনি চাচ্ছেন।
ঠিক আছে, তার মামা চায়। ওকে, কত বড় শয়তান। হ্যাঁ, আচ্ছা, এইচএসসি 26 এবং এইচএসসি 27 ব্যাচ আমি আপনাদের আবারও একটা বিজ্ঞাপন দিচ্ছি। কোম্পানির স্বার্থে এই ছোট্ট বিজ্ঞাপনটি আপনারা শুনে সার্থক হবেন, এই কারণে যে আমাদের বাংলা সেকেন্ড পেপার কোর্স ফি মাত্র 105 টাকা, আইসিটি কোর্স ফি মাত্র 105 টাকা। এটা আমাদের অফারে কিছুদিনের জন্য চলছে, চাইলে আপনারা ভর্তি হয়ে নিতে পারেন। আমাদের বিকাশ বা নগদ নাম্বার এটা, ঠিক আছে। তো যারা ভর্তি হবেন তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপে। আমাদের যেটাই বিকাশ বা নগদ নাম্বার সেটাই আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। ওকে, এবার আসেন, কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল, এটার অ্যান্সার করেন। কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল, এটার একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? একটু দ্রুত অ্যান্সার করেন। কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল? কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধে এসেছিল? গুড। গ নম্বর, অনেক বড় ঘর থেকে। গুড, গ নম্বর, অনেক বড় ঘর থেকে, ঠিক আছে। এরপরে, অপরিচিত গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? অপরিচিত গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? অ্যান্সার করেন, এইটার একটু অ্যান্সার করেন। অপরিচিত গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? এইটার একটু দ্রুত অ্যান্সার করে ফেলেন। আমাদের এখানে আজান হচ্ছে, আজানটা শেষ হোক। হ্যাঁ, আমরা আজানের জন্য 1 মিনিটের বিরতি নিচ্ছি, কেউ যাবেন না। আজানের স্বার্থে আমরা 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি, আজানটা শেষ হোক, ঠিক আছে, আজানের স্বার্থে। ওকে, এখন চলে গেলে আর কিছু করার থাক না, কেননা আজানের জন্য আমাদের বন্ধ দিতেই হবে। ওকে, আচ্ছা, খেয়াল করেন, আমাদের আজান শেষ। অপরিচিত গল্পে উল্লেখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল? মামার, ঠিক আছে। অ্যান্সার কি? উত্তর হবে হচ্ছে মামার, গ নম্বর, ঠিক আছে। ওকে, এরপরে দেখেন আমাদের বলছে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। তাহলে হরিশ কোথায় কাজ করে? হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলিকাতায় আসিয়া আমার মন উতলা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো, একটি খাসা মেয়ে আছে, কিছুদিন পূর্বেই MA পাশ করিয়াছে, সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি ছুটে ধুধু করিতেছে, পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই, থাকিবার মধ্যে ভিতরে আছেন মা এবং বাহিরে আছেন মামা। অর্থাৎ এই সামনে যতদূর পর্যন্ত চোখ যায় এটা অনুপমের চোখ যাচ্ছে। হ্যাঁ, যে ধুধু করতেছে, ছুটি ধুধু করতেছে, পরীক্ষা নাই, কোনো উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখার চিন্তা নাই, শিক্ষা নাই, ইচ্ছাও নাই। হ্যাঁ, ওর ইচ্ছাও করে না কোনো কিছু করবে। থাকিবার মধ্যে ভিতরে আছেন মা আর বাইরে আছেন কে? মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারী রূপের মরীচিকা দেখিতেছিল, অর্থাৎ তারও একটা বিয়ে করার শখ জাগছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, মানে আকাশে সে তাকায় আছে, বাতাসে তার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা, অর্থাৎ সে ভাবতেছে কিরে আমার কি বিয়েই হয়ে যায় নাকি। হ্যাঁ,
এবার হরিশ কোথায় কাজ করে? অ্যান্সার করেন, হরিশ কোথায় কাজ করে? হরিশ কোথায় কাজ করে? অ্যান্সার করেন, হরিশ কোথায় কাজ করে? ওকে, হরিশ কোথায় কাজ করে? হরিশ কোথায় কাজ করে? আনসার করেন, হরিশ কোথায় কাজ করে? হরিশ কোথায় কাজ করে? একটু দ্রুত অ্যান্সার করেন। হ্যাঁ, তাহলে কোথায় কাজ করে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হরিশ কানপুরে কাজ করে, তাই না? গ নম্বর উত্তর হবে আমাদের, হচ্ছে গ নম্বর উত্তর হবে কানপুরে। ঠিক আছে, হরিশ কোথায় কাজ করে? কানপুরে। এরপরে, এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়েদি বলো তবে, মানে মেয়ে যদি বলো তবে একটা আছে, হ্যাঁ, আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রসির মতো কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক। হরিশ কেমন ধরনের মানুষ ছিল? রসিক ছিল। রস দিয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল। আর আমার মন ছিল তৃষ্ণার্ত, অর্থাৎ তৃষার্ত ছিল, অর্থাৎ সে বিবাহ করতে চাইতেছিল। হ্যাঁ, আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পারিয়া দেখো, অর্থাৎ একবার মামার কাছে এই কথাটা বলেই দেখো। হরিশ আসর জামাতে অদ্বিতীয়। হরিশ কি জামাতে অদ্বিতীয়? হরিশ আসর জামাতে অদ্বিতীয়। এই জিনিসটা আমাদের পরীক্ষায় এমসিকিউতে আসে। তাই সর্বত্রই তাহার খাতির, মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠল, অর্থাৎ এই অনুপমের বিয়ের কথাটা এই হরিশের আসরেই উঠলো। তো দেখেন, কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? 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 অ্যান্সার করেন, কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগলো? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে বসন্তের বাতাসে। হ্যাঁ, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বসন্তের বাতাসে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে, সরি এটা না, বসন্তের বাতাসে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে বসন্তের বাতাসে। ওকে, মামা কাকে পেলে ছাড়তে চান না? মামা কাকে পেলে ছাড়তে চান না? মামা হরিশকে পেলে ছাড়তে চান না। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? খ নম্বর, মামা হরিশকে পেলে ছাড়তে চান না। ওকে, মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই, অর্থাৎ বাপ তিনি যেরকমটা চাইছিলেন, মামা যেমনটা চেয়েছিলেন, ঠিক তেমনি ওর বাপের অবস্থা। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, অর্থাৎ এককালে ইহারা বড় লোক ছিলেন, ঠিক আছে, ধনী ছিলেন। এখন তারা কি হয়েছেন? গরিব হয়েছেন। এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে, অর্থাৎ অল্প কিছু জিনিস তার আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। অর্থাৎ এই যে তার যে আগে ধনী ছিল, এখন যে গরিব হয়ে গেছে, এই জন্য আগে যেখানে বসবাস করত সেখানে বসবাস করা এখন সম্ভব না। ঠিক আছে, সহজ হবে না এই জিনিসটা মেনে নেওয়া। ঠিক আছে, ফলে তিনি কোথায় গিয়ে? পশ্চিমে গিয়ে বাস করা শুরু করছে। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই, অর্থাৎ তার আর কিছু নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। অর্থাৎ তার পেছনে, তাহারই পশ্চাতে মানে তার পেছনে, ওই মেয়ের পেছনে লক্ষ্মীর ঘট, অর্থাৎ যতটুকু আছে, যতটুকু ধন সম্পদ আছে, সেটুকু একেবারে উপর করে দিতে কি তার দ্বিধা হবে না। ঠিক আছে, পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকেন? পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকেন? পশ্চিমে মেয়ের বাবা কি অবস্থায় থাকেন? আমাদের ইউটিউব চ্যানেলের লিংক দেখেন উপরে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, যারা ইউটিউব থেকে পরে ক্লাসটা করে নিতে চাচ্ছেন, তারা চাইলে পরে আমাদের ইউটিউব থেকে ক্লাসটি করে নিতে পারবেন। ইউটিউবে আমাদের এই ক্লাসটি আপলোড করা থাকবে। ইউটিউবে আমাদের এই ক্লাসটি আপলোড করা থাকবে।
ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গরিব গৃহস্থের মতো। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে গরিব গৃহস্থের মতো। এরপরে আসেন, এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ। কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স তো সবুর করিতেছে না। অর্থাৎ দেখা যায় যে এক জায়গায় বিবাহ আসলো, ওই মেয়ের বিষয়ে দেখা যায় যে অনেক টাকা পণ দাবি করে। হ্যাঁ, পণ মানে কি? ওই যে যৌতুক দাবি করে। ঠিক আছে, ফলে ওই মেয়েকে বিবাহ দিতে পারতেছে না। ফলে বাপ কেবল কি করতেছে? সবুর করতেছে। হ্যাঁ, ফলে বাপ সবুর করতেছে বিবাহের জন্য, কিন্তু মেয়ের বয়স কি সবুর করতেছে? করতেছে না, মেয়ের বয়স বেড়ে চলতেছে। তো আগেকার দিনে দেখা যেত যে বয়স যখন 15 হয়ে যেত, 15 মানে অনেক বয়স, হ্যাঁ, তাদেরকে 10 বছর, 7 বছর, 8 বছরে বিবাহ দিয়ে দেওয়া হইতো। আগেকার দিনে মেয়েদেরকে 7-8 বছরে বিবাহ দিয়ে দেওয়া হইতো। 15 মানে অনেক বয়স। হ্যাঁ, ফলে এই এত বয়সে কারো বিবাহ হইতো না, হইতে চাইতো না। ঠিক আছে, সেজন্যই মামার মন ভার হয়েছিল। হ্যাঁ, মামার মনটা খারাপ হয়েছিল যে মেয়ের আবার কোনো দোষ আছে নাকি, বংশে কোনো দোষ আছে নাকি। হ্যাঁ, সেই সকল কথা তিনি জিজ্ঞাসা করে নিলেন। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে, মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হয়ে গেল। সমাধা হয়ে গেল মানে সমাধান হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন, যে গুণে অনুপমের মামার মন নরম হলো কেন? মেয়ের রূপ সৌন্দর্যের গুণে, মেয়ের বংশের কল্যাণের গুণে, মেয়ের বাবার আতিথেয়তার গুণে, নাকি হরিশের সরস রসনার গুণে? এটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? আমরা আজকে অপরিচিতা পার্ট 1 করব, আগামী দিন পার্ট 2 করব। ঠিক আছে, আজকে পার্ট 1 করব, আমরা আগামী দিন পার্ট 2 করব। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের হরিশের সরস রসনার গুণে। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হরিশের সরস রসনার গুণে। ঠিক আছে, ওকে। তো এই যে আমাদের হচ্ছে বাংলা যে সেকেন্ড পেপার কোর্স, আপনারা চাইলে ভর্তি হতে পারেন। সেকেন্ড পেপার কোর্স ফি 105, আইসিটি কোর্স ফি 105। ঠিক আছে, ওকে। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কোন নগর পর্যন্ত গিয়াছিলেন। মামা যদি মনে হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তার সংহিতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। অর্থাৎ তিনি একেবারে হাবড়ার পুল পার হওয়াটা নিষেধ করে দিতেন। তিনি সহজে কলকাতার বাইরে যান না। ঠিক আছে, মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অর্থাৎ অনুপমের ইচ্ছা ছিল যে মেয়েটাকে সে একবার দেখবে, তবে সে প্রস্তাব করতে পারে নাই, বাবাকে মামাকে জানাতে পারে নাই, মাকে জানাতে পারে নাই। ঠিক আছে, হাবড়ার পুল মানে কলকাতার বাইরের স্থান। কোন নগর হচ্ছে কলকাতার পাশের স্থান। ঠিক আছে, তিনি কলকাতার পাশে কোন নগর পর্যন্ত গিয়েছিলেন, হাবড়ার পুল আর পার হন নাই। ঠিক আছে, ওকে। কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? কলিকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কিসের অন্তর্গত বলে মনে করেন? অ্যান্সার করেন। ক নম্বরে আন্দামান দ্বীপ, খ নম্বরে লঙ্কা দ্বীপ, গ নম্বরে সুবর্ণ দ্বীপ, ঘ নম্বরে নিঝুম দ্বীপ। এটার অ্যান্সার করেন। এইটার অ্যান্সার করেন। দেখি আমরা কত দূর পর্যন্ত আসলাম। আমরা অর্ধেকটা আজকে করব, সামনের দিন অর্ধেক করব। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে এটার আমাদের আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে আমাদের আন্দামান দ্বীপ। ঠিক আছে, এটার আনসার কি হবে? আন্দামান দ্বীপ। ওকে, আনসার কি হবে? আন্দামান দ্বীপ। ঠিক আছে, ওকে। এরপর আসেন, কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল, সে আপনাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহলে বিনু দাদা অনুপমের কি? পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার পরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তাহলে খাঁটি সোনা বটে এই কথাটা কে বলছিল? বিনুদা। এটা আমাদের এমসিকিউ তে আসে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আর্ট। হ্যাঁ, অত্যন্ত আর্ট মানে স্মার্ট ভাষা। ঠিক আছে, যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। প্রজাপতি হচ্ছে বিয়ের দেবতা, আর পঞ্চস্বর মানে প্রেমের দেবতা। অর্থাৎ বিয়ের দেবতার সাথে প্রেমের দেবতার কোনো বিরোধ নেই। এটা
অনুপম বুঝলো, হ্যাঁ অনুপম মনে করলো যে বিয়ের দেবতার সাথে কি পঞ্চস্বরের মানে প্রেমের দেবতার কোনো বিরোধ নেই। ঠিক আছে, বিনোদা বিনোদাতা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বলিলেন? মেয়ে চমৎকার সুন্দরী, মেয়েটা খুবই মিষ্টি, খাঁটি সোনা বটে, হীরের টুকরো একটা। এটার অ্যান্সার কি হবে বলেন? এইটার অ্যান্সার কি হবে? যারা ক্লাস করতেছেন সবাই একটা অ্যান্সার করেন। এইটার অ্যান্সার বলেন যে মিনু দাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কি বললেন? ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বর, খাঁটি সোনা বটে। গুড, সামনে স্বপ্নে অ্যান্সার করছে গ। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ নম্বর, খাঁটি সোনা বটে। এরপরে দেখেন, বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতায় আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন, অর্থাৎ তিনি এই শম্ভুনাথ বাবু প্রথম বরকে চোখে দেখে হচ্ছে বিয়ের 3 দিন আগে, এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার 40-এর কিছু এপার বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তার উপরে চোখ পরিবার মতো চেহারা, অর্থাৎ অনেক লম্বা টম্বা। ঠিক আছে, আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ, অর্থাৎ চুপচাপ স্বভাবের তিনি। ঠিক আছে, অনেক চুপচাপ স্বভাবের তিনি। ঠিক আছে, ফলে তিনি যে খুশি হয়েছে না বেজার হয়েছে এই জিনিসটা বোঝা বড় দায়। যে দুটি একটি কথা বললেন যেন তাহাতে পুরো জোর দিয়া বললেন না, অর্থাৎ অনেক জোরে করে সেই কথাগুলা বললো না। ঠিক আছে, তাহলে বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন? বিয়ের কতদিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন? আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা ক্লাস শেষ করে দিব। আমাদের জাস্ট আর অল্প একটু পরে আমরা শেষ করে দিই, হ্যাঁ, যাতে অর্ধেকটা হয়ে থাকে, আমরা সামনের দিন আর অর্ধেকটা করতে পারি। বিয়ের কতদিন পূর্বে পিতা পাত্রকে দেখেন? বিয়ের কতদিন পূর্বে পিতা পাত্রকে দেখেন? হ্যাঁ, এই জিনিসটা একটু অ্যান্সার করেন। বিয়ের কতদিন পূর্বে পিতা পাত্রকে দেখেন? ওকে, বিয়ের কতদিন পূর্বে পিতা পাত্রকে দেখেন? তাহলে বিয়ের 3 দিন পূর্বে। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গ নম্বর, 3 দিন পূর্বে। বেশিরভাগ অ্যান্সারই আমাদের গ নম্বর। ঠিক আছে, আচ্ছা, মামার মুখ, ওয়েট আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল। ধনে মানে আমাদের স্থান যে শহরের কারো যে কম নয় সেইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। অর্থাৎ অনুপমের শ্বশুর শম্ভুনাথ বাবুকে তিনি বলতেছিলেন যে আমরা এই রকমের ধনী, আমাদের এটা আছে, এই বাড়ি আছে, এই গাড়ি আছে, এই সকল কথা তিনি বলতেছিলেন। শম্ভুনাথ বাবু এ কথায় একেবারেই যোগ দিলেন না, কোনো ফাঁকে একটা হু বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। অর্থাৎ আমি হইলে পরে কি করতাম, মানে অনুপম বলতেছে, আমি হইলে পরে এই কথাগুলো আর বলতাম না, যে যে লোক আমার কথায় সারাই দিচ্ছে না আমি এই কথাগুলো কেন বলবো। হ্যাঁ, কিন্তু মামা এক অনর্গল ভাবে তার এইসব কথা বলে যাচ্ছে যে আমার এখানে এত বাড়ি আছে, এই ধন সম্পত্তি, এই গাড়ি, এই বাড়ি। ঠিক আছে, তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবিলেন লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নাই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতে তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। ঠিক আছে, গাড়িতে তুলে দিতে গেলেন না, মানে গাড়িতে তিনি বিদায় জানালেন না মামা। ঠিক আছে, আমরা যেমন কোনো অতিথি আসলে পরে বিদায় জানায় না, তো মামা ওই কাজটা করে নাই। ঠিক আছে, পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া থাকেন, কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থির ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের একটা প্রধান অংশ, অর্থাৎ
অনুপমা আগে ভাবতো যে এই পণ নেওয়া অর্থাৎ যৌতুক নেওয়া, অল্প কিছু যে অংশ নেওয়া, টাকা পয়সা নেওয়া, এটা যেন বিবাহের একটা প্রধান অংশ এবং সে অংশের ভার যার উপরে তিনি এক করাও ঠকিবেন না। অর্থাৎ যেই ভারটা মামা নিয়েছে এই অংশের ভার কার উপরে? মামার উপরে। মামা এইটার পিছনে এক করাও ঠকবে না, অর্থাৎ মামা তার যতটুকু দরকার ততটুকু আদায় করে নিবেন। ঠিক আছে? মামা নিজেকে কি হিসেবে জ্ঞান করেন? কঠোর হিসাবী, অসামান্য চতুর, সংসারের কাণ্ডারি, মহাজ্ঞানী। বলেন, মামা নিজেকে কি হিসেবে জ্ঞান করেন? মামা নিজেকে কি হিসেবে জ্ঞান করেন? মামা নিজেকে কি হিসেবে জ্ঞান করেন? কঠোর হিসেবেই, অসামান্য চতুর, সংসারের কাণ্ডারি, নাকি মহাজ্ঞানী? ওকে, এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর, অসামান্য চতুর। তাই না? অসামান্য চতুর। দেখেন এই যেখানে আমরা বলছিলাম মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিয়া গেলেন। হ্যাঁ, এই যে তাহলে অ্যান্সার কি হবে? খ নম্বর, অসামান্য চতুর। গুড, সামিনা স্বপ্নে অ্যান্সার করছে। অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টি কেমন ছিল? ক নম্বর সূক্ষ্ম, খ নম্বর স্থূল, গ নম্বর সাধারণ, ঘ নম্বর অসাধারণ। অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টি কেমন ছিল? সূক্ষ্ম, স্থূল, সাধারণ, অসাধারণ। আমরা বললাম যে অনুপমের দৃষ্টিতে দেনা পাওনার বিষয়টি কেমন ছিল? স্থূল অংশ ছিল, তাই না? তাহলে এটা অ্যান্সার কি হবে? খ নম্বর, স্থূল। ওকে, বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া বাবা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। অর্থাৎ অনুপমের অভাব না থাকলেও, অনুপমের সংসারে অভাব না থাকলে পরেও অন্য সংসারে যদি অভাব থাকে তবুও সে টাকা পয়সার বিষয়ে একদম সিরিয়াস। হ্যাঁ, সে টাকা পয়সা আদায় করেই ছাড়বে। আমাদের সংসারের এই জেদ ইহাতে যে বাসুক আর যে মরুক। হ্যাঁ, আমাদের সংসারের এই যে ইহাতে যে বাসুক আর যে মরুক। ঠিক আছে? এতে ওই অন্য লোক বাসুকগা না মরুকগা সেটা দেখার বিষয় না, আমাদের টাকার দরকার, ওই টাকাটুকু সে আদায় করে ছাড়বে। ঠিক আছে? আচ্ছা, আমরা এই গায়ে হলুদ থেকে আগামী দিন পরের পার্টে পড়বো। এক পার্টে আমরা শেষ করবো না, আমরা 1 ঘন্টা করে 2 ঘন্টার একটা ক্লাস করব, যাতে আমাদের এই 2 ঘন্টায় এই অপরিচিতা গল্প খুব ভালোভাবে শেষ হয়। ঠিক আছে? জানো, এখান থেকে আমাকে একটা ছোট্ট প্রশ্ন করলেও যেন আমি অ্যান্সার করতে পারি। ঠিক আছে? ওকে, তাহলে গায়ে হলুদ থেকে আমাদের সামনের দিন ক্লাস হবে। ওকে, গায়ে হলুদ থেকে আমাদের সামনের দিন ক্লাস হবে। বোঝা গেছে? গায়ে হলুদ। ঠিক আছে, এই গায়ে হলুদ থেকে আমাদের সামনের দিন ক্লাস হবে। তো আজকের ক্লাসে যতটুকু পড়িয়েছি আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এভাবে বাংলা ফার্স্ট পেপারটা শেষ হবে আশা করিতেছি, যে এভাবে আমরা বাংলা ফার্স্ট পেপারটাকে আমরা শেষ করব। তো যাই হোক, আমাদের 2টা কোর্স আছে, আমি আগেও বলছি। একটা হচ্ছে আমাদের এইচএসসি বাংলা সেকেন্ড পেপার কোর্স, যেটা কোর্স ফি হচ্ছে 105 টাকা। আইসিটি কোর্স ফি হচ্ছে আমাদের 105 টাকা এখন রাখা হয়েছে, পরবর্তীতে আমরা 500 টাকা আবার করে দিব। বাংলা সেকেন্ড পেপার কোর্স আমাদের আজীবনই 105 টাকা ছিল, এইটা আর কখনো চেঞ্জ হবে না। তো যারা ভর্তি হবেন তারা আমাদের এই নাম্বারে সেন্ড মানি অথবা ক্যাশ ইট করতে পারেন, এবং রিচার্জ অবশ্যই করবেন না, রিচার্জ করলে আমরা ভর্তি নিব না। ঠিক আছে? ওকে, এই বাংলা সেকেন্ড পেপার কোর্স আমাদের খুবই একটা জনপ্রিয় কোর্স, এবং আইসিটি কোর্সটা আমাদের 500 টাকার কোর্স, এবং সেটা আমরা আপাতত অফারে 105 টাকা রাখছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে কথা বলে আমাদের সাথে এই কোর্সে যুক্ত হতে পারেন। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমরা আগামীকাল অপরিচিতা পার্ট 2 নিয়ে আবার ক্লাসে আসবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।